Welcome everyone in our chapter 3 of brand management class. We're going to start the new chapter, brand resonance and the brand value chain. The title of the chapter already explains that the chapter is divided into two parts. Number one is brand resonance and number two is the brand value chain. Okay, what do you mean by resonance? Resonance, the word alternatively can be explained through the echo, মানে কি প্রতিধ্বনি, পরিবেশ বান্ধব। না প্রতিধ্বনি। ইকো বলতে ইসিও ইকো না, ইসিএইচও ইকো, প্রতিধ্বনিত হওয়া। ক্লিয়ার? তো ব্র্যান্ড রিজোনেন্স হচ্ছে একটা ব্র্যান্ড যখন কাস্টমারের মনে মানে অনবরত প্রতিধ্বনিত হতে থাকে সেই পর্যায়ে পৌঁছানোর যে মডেল, সেই মডেল। আর ব্র্যান্ড ভ্যালু চেইনটা হচ্ছে ব্র্যান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ভ্যালু দেয়, এরকম দুটো মডেল নিয়ে আমাদের আলোচনা আছে। তো প্রথম মডেলটা আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে, এমিরেটস এয়ারলাইন্সের একটা পিরামিড আকৃতির ল্যাডার অফ দা ব্র্যান্ড রিজোনেন্স। ব্র্যান্ড রিজোনেন্সের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর যে মই, সেই মইটা আমরা এখানে দেখছি। আপনারা যারা মোবাইলটা ভার্টিক্যাল রেখেছেন তারা হরাইজন্টাল করলে বোধহয় আরো ভালো মতো দেখতে পাবেন, আড়াআড়ি করে নিলে। তো ব্র্যান্ড রিজোনেন্স হচ্ছে এর যাওয়ার রাস্তাগুলো হচ্ছে নম্বর ওয়ান সবার নিচে স্যালিয়েন্স, তারপরে হচ্ছে পারফরমেন্স এন্ড ইমেজারি। তো ইমেজারিকে এখানে লিখেছে ইমাজিনারি, এক প্রায় কাছাকাছি শব্দ। এর পরের ধাপ হচ্ছে জাজমেন্ট এন্ড ফিলিংস, আর লাস্ট ধাপটা হচ্ছে ব্র্যান্ড রিজোনেন্স, ব্র্যান্ডের সর্বোচ্চ ধাপ। আমাদের জীবনে আমরা কোনো প্রোডাক্টের বা কোনো ব্র্যান্ডকে একেবারে আমাদের অন্তরে মানে প্রথিত করে রেখেছি। ওরা তার মানে ওই কোম্পানিগুলো আমাদের মধ্যে রিজোনেন্স অর্জন করতে পেরেছে। আর এই ব্র্যান্ডিং এর সূচনাটা হয় হচ্ছে স্যালিয়েন্স দিয়ে। আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। এই চ্যাপ্টারে মূলত দুটো ভাগ আছে, একটা ব্র্যান্ড রিজোনেন্স মডেল আর একটা ব্র্যান্ড ভ্যালু চেইন মডেল। তো রিজোনেন্স মডেলটা আমরা যদি শুরুতে আলোচনা করি, সেক্ষেত্রে বিল্ডিং এ স্ট্রং ব্র্যান্ড এর মূলত চারটা ধাপ। সবার নিচে হচ্ছে আইডেন্টিটি, দেন মিনিং, দেন রেসপন্স, দেন রিলেশনশিপস। আইডেন্টিটি, মিনিং, রেসপন্স, রিলেশনশিপস। কাস্টমারকে প্রথমে চেনানো, তারপরে তার মিনিংটা তার মনের মধ্যে ঢুকিয়ে দেয়া যে এই ব্র্যান্ডটা আসলে তাকে কি দিচ্ছে। এরপরে রেসপন্স এবং সর্বশেষ হচ্ছে তার সাথে একটা গাঁট ছাড়া বাঁধা আর কি, রিলেশনশিপ তৈরি করার পর্যায়টা হয়। আইডেন্টিটিটা মূলত অর্থ হচ্ছে যে হু ইউ আর, আপনার ব্র্যান্ড আসলে কে সেটা। দেন হোয়াট আর ইউ, দেন হোয়াট অ্যাবাউট ইউ, এবং সর্বশেষ হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ অ্যান্ড মি। আইডেন্টিটি হচ্ছে হু ইউ আর, মিনিং হচ্ছে হোয়াট আর ইউ, রেসপন্স হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, রিলেশনশিপ হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ অ্যান্ড মি। এই যে ল্যাডারের মানে কিভাবে আপনি কাস্টমারের মনের মধ্যে ঢুকবেন সেই ধাপটা এখানে বলা হচ্ছে। তো এই টোটাল বিষয়টার ব্যাপারে আমরা দুটো মডেল প্রাথমিকভাবে বলেছি। এই দুটো মডেলের মধ্যে আবার দুটো মডেল তো মেইন, এর বাইরে আমরা ওভারঅল তিনটা মডেলের কথা বলতে পারি। এই তিনটা মডেল হচ্ছে ব্র্যান্ড পজিশনিং মডেল, ব্র্যান্ড রিজোনেন্স মডেল, ব্র্যান্ড ভ্যালু চেইন মডেল। পজিশনিং মডেলটা আমরা মোটামুটি গত চ্যাপ্টারে যা পড়েছি সেগুলোর একটা রূপ বলা যায়। আমরা ডিটেইলস ডিসকাশনে চলে যাই। প্রথমেই ব্র্যান্ড স্যালিয়েন্স। ব্র্যান্ড রিজোনেন্স মডেলের যে সর্বনিম্ন ধাপ ব্র্যান্ড স্যালিয়েন্স, সেই স্যালিয়েন্স নিয়ে আলোচনা শুরু করছি। ব্র্যান্ড স্যালিয়েন্স হচ্ছে আপনার
breadth and depth of awareness. ব্রেথ অ্যান্ড ডেপথ অফ অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর কথা মনে পড়ে আমাদের? কোথায় পড়েছিলাম যেন? দেখি আপনারা রিকল করতে পারেন কিনা। রিকগনিশন এন্ড রিকলের পরীক্ষা চলছে এখন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো হচ্ছে যে ব্র্যান্ড নলেজের দুইটা দুইটা ইয়ে আর কি, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। জি। তো অ্যাওয়ারনেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেকগনিশন আর হচ্ছে রিকল। রাইট। তো অ্যাওয়ারনেস বলতে মূলত কি বোঝায়? অ্যাওয়ারনেস বলতে হচ্ছে যে দেখে বা না দেখেই চিনতে পারা আর কি, মানে ব্র্যান্ডের এলিমেন্টস দেখে বা গুলোকে না চিনতে দেখে। পারাটা, হ্যাঁ হ্যাঁ চিনতে পারা বা স্মরণ করতে পারা, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর অন্তর্ভুক্ত। আমরা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ব্র্যান্ড সেলিয়েন্স এর মধ্যে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা অন্তর্ভুক্ত থাকবে যে কাস্টমাররা দেখে চিনতে পারে কিনা। তবে সেই দেখে চিনতে পারার আবার মানে বিস্তৃতি এবং গভীরতা, সেই দুটো বিষয় আমরা আলোচনা করব একটু পরে। সেটাও ব্র্যান্ড সেলিয়েন্সেরই একটা অংশ। দ্বিতীয়ত প্রোডাক্ট ক্যাটাগরি স্ট্রাকচার, মানে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা কাস্টমারের মাথায় আছে কিনা, ঢোকাতে পেরেছেন কিনা। যে আপনাদের একটা আছে হলো বেভারেজ আইটেম, তারপরে বেভারেজের মধ্যে আবার আপনাদের তিনটা, বেভারেজ লাইনের মধ্যে আপনাদের তিনটা আইটেম আছে। এই প্রত্যেকটা আইটেমের আবার ভার্সন আছে, একটা মিনি আছে, একটা হলো ফ্যামিলি প্যাক আছে। এই স্ট্রাকচারটা কাস্টমারের মনের মধ্যে আপনি ঢুকাতে পেরেছেন কিনা, আর হলো স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনটা কি, ব্র্যান্ড স্যালিয়েন্সে এই আলোচনাটা আছে। আমি স্যালিয়েন্সে আবার ফেরত আসবো। প্রথমত এই মডেলের চারটার পয়েন্ট গুলো সম্পর্কে আপনাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। গেল স্যালিয়েন্স। দ্বিতীয় ধাপে মূলত দুটো থাকে, একটা হলো ব্র্যান্ড পারফরমেন্স আর একটা ব্র্যান্ড ইমেজারি। আমরা পারফরমেন্সটা আগে বলে নিই। ব্র্যান্ড পারফরমেন্স আসলে কাকে বলে? ব্র্যান্ড পারফরমেন্স হচ্ছে how well the product or service meets customers more functional needs. মানে আমাদের এই ব্র্যান্ডটা কাস্টমারের যে বস্তুগত প্রয়োজন, যে কনক্রিট যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা কত ভালোভাবে পূরণ করছে, এইটা কাস্টমারের মনে আমি ঢুকাতে পারলাম কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন একজন, তিনি একজন বাংলাদেশের উঠতি বয়সী, আমাদের চেয়ে বেশ কম বয়সী, কিন্তু একেবারে নামি দামি একজন পাবলিশার, ইসলামী ঘরানার একজন পাবলিশার। তো তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা সেদিন লিখেছিলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড প্রেস পাবলিকেশন এরকম একটা সাবজেক্টে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, 3 মাস পরে সব ছেড়ে ছুড়ে চলে এসেছি। কারণ আমি সেখানে দেখলাম সেখানে প্রিন্টিং এর ইতিহাস পড়ানো হয়, প্রিন্টিং এর ধাপ পড়ানো হয়, বাট আমার দরকার বর্তমান দুনিয়ায় সাথে ম্যাচ করে প্রিন্টিংটা আমি কিভাবে এগিয়ে নিতে পারবো সেই শিক্ষা। তা আমি সেখানে সিলেবাস কারিকুলামে সেই শিক্ষা পাইনি, আমি মনে করেছি এটা আমার জন্য না, আমি চলে এসেছি। তো ব্র্যান্ড পারফরমেন্সটা হচ্ছে যে এই ব্র্যান্ড বা এই প্রোডাক্টটা আপনার প্রয়োজনটাকে ফাংশনালি পূরণ করতে পারছে কিনা, সেটা যদি আপনি কাস্টমারের মনে আস্থার সৃষ্টি করতে পারেন, সেটা হলো ব্র্যান্ড পারফরমেন্স, মূলত সেই জিনিসটাকেই কনফার্ম করে। দ্বিতীয় হচ্ছে হাউ ওয়েল ডাজ দ্য ব্র্যান্ড রেট অন অবজেক্টিভ অ্যাসেসমেন্টস অফ কোয়ালিটি, অর্থাৎ কাস্টমারদের প্রত্যাশিত কোয়ালিটির লেভেলে, কোয়ালিটির বিবেচনায় এই ব্র্যান্ডটা আসলে কোন মানে। যদি মানোত্তীর্ণ হয় তাহলে সেই ব্র্যান্ড পারফরমেন্সটা, মানে এই কোম্পানিটা ব্র্যান্ড পারফরমেন্স অর্জন করতে পেরেছে কাস্টমারের মনে। আর 3 নম্বর হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডাজ দ্য ব্র্যান্ড স্যাটিসফাই ইউটিলিটারিয়ান, অ্যাস্থেটিক and economic customer needs and wants in the product or service category. এটা ওই পারফরমেন্সের আরেকটা সাইড, যে মানে মানুষের যে প্রয়োজন পূরণ করার জন্য মূলত কিনেছে, আদৌ সেই প্রয়োজনটা কতটুকু পূরণ হয়েছে, এই বিষয়গুলো যদি কনফার্ম হয় তাহলে আপনি কাস্টমারের মনে ব্র্যান্ড পারফরমেন্সটা এনশিওর করতে পারলেন। আমার একমুখী আলোচনা আপনার মনোযোগ নষ্ট করবে বা মানে ডিস্ট্রাক্ট করবে, আমি বুঝতে পারছি। বলেন দেখি এই 3টে পয়েন্টের মোটামুটি কি আমরা একটু আইডিয়া পেয়েছি ব্র্যান্ড পারফরমেন্স? আমার অভিজ্ঞতা বলে এরকম একটানা আলোচনা মানেই হলো যে মনোযোগের বিচ্যুতি।
আমার কথা কি শুনতে পাচ্ছেন? সকাল থেকে জি, আব্দুল্লাহ কি বলছিলেন? স্যার আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে সকাল থেকে। আচ্ছা আচ্ছা। প্রথম ক্লাসে ডিস্টার্ব করছে, এখনো ডিস্টার্ব করছে। আমার স্যার শুরুর দিকে প্রায় 10 মিনিটের মতো ছিল না, এখন আবার তবে join 15 করলাম। মিনিট পরে লাইন পাইছি, ঢুকতে পারছি। তারপরে স্যার আপনার ক্লাসে 2-3 বার মানে সাউন্ড চলে যায়। আমি কিন্তু আপনাদের বেশ ভালোই শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, আমরা আগাতে থাকি আর কি। তো ব্র্যান্ড এবিএম আব্দুল্লাহর হেডফোনে মনে হয় ঝামেলা, আমাদের কান ঝালাপালা করে স্যার দিচ্ছিল। ঝড় হইলো স্যার একটু আগে। যে স্যার হেডফোনে আব্দুল্লাহর ঝামেলা, স্যার হেডফোনে হেডফোন একটু ঝামেলা। খুলে কথা বলতেছি। তো স্যার ব্র্যান্ড নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে, ভিডিওটা তো অফ করে রাখছে, তারপরেও স্যার মানে মাঝে মাঝে চলে যাচ্ছে। আপনি বোধহয় ওয়াইফাই তো নাই, খোলা জায়গায় যাওয়ার মোবাইল চেষ্টা ডাটা করতে তো পারেন। ঠিকমতো কাজ করছে। মোবাইলের সমস্যা কিনা বুঝতেছি না। হতে পারে। ল্যাপটপে তো ঢুকিয়ে পারি নাই। আসিফ শাহরিয়ার কি আছেন আমাদের সাথে? জি স্যার, আছে স্যার। ওকে। তো ব্র্যান্ড পারফরম্যান্সটা আমরা যেটা বলছি, পিরামিডের দ্বিতীয় ধাপের দুটো অংশ। সেই দুটো অংশের একটা আমরা বলছি এখন ব্র্যান্ড পারফরম্যান্স। একটু আগে বললাম পারফরম্যান্স মূলত কাস্টমারের যে চাওয়াটা পূরণ করার কথা, সেই চাওয়াটা কতটুকু পূরণ করতে পেরেছে, যেই সমস্যাটার জন্য সে কিনেছে প্রোডাক্টটা, সেই সমস্যাটা পূরণ করতে পারলে ব্র্যান্ড পারফরম্যান্সটা আপনি অর্জন করতে পারলেন। এক্ষেত্রে 5 ইম্পর্টেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউটস এন্ড বেনিফিটস অফেন আন্ডারলাই ব্র্যান্ড পারফরম্যান্স। তার মানে ব্র্যান্ড পারফরম্যান্সের সাথে 5টা গুরুত্বপূর্ণ প্রকার আমরা সম্পর্কযুক্ত করে দিতে পারি। সেগুলো কি কি? নাম্বার 1, প্রাইমারি ইনগ্রেডিয়েন্টস এন্ড সাপ্লিমেন্টারি ফিচার্স, অর্থাৎ মূলত কোন র মেটেরিয়ালস দিয়ে করা হয়েছে আর কোন কোন সাপ্লিমেন্টারি ফিচার এর সাথে যুক্ত আছে। আপনাদের কি সাপ্লিমেন্টারি শব্দটার কথা মনে পড়ে? আমাদের কোনো একটা কোর্সে পড়েছিলাম যে, জি স্যার। দেখি মনে করতে পারেন কিনা। রাজীবের খুব ভালো মনে থাকার কথা। স্যার সাপোজ হচ্ছে আমি ব্যাংকে গেলাম একটা চেক উইথড্র করার জন্য, তো দেখা যাচ্ছে যে তারা আমাকে যে রিসেপশনে বসে 1 কাপ চা খেতে দিল। এক্স্যাক্টলি, থ্যাংক, বুঝতে পেরেছি, আপনি ধরতে পারছেন। সাপ্লিমেন্টারি যে সার্ভিসগুলো আমরা বলেছিলাম তার মধ্যে ছিল হসপিটালিটি, ইনফরমেশন, তারপরে এক্সেপশন, তারপরে হলো সিকিউরিটি অথবা সিকিউরিটি, তারপরে হচ্ছে অর্ডার টেকিং, বিলিং, পেমেন্ট। মনে পড়ে? মানে মূল বেনিফিটের বাইরে কিছু এক্সট্রা বেনিফিট বা সাইড বেনিফিট। তো ব্র্যান্ড পারফরমেন্সের মধ্যে বলা হচ্ছে যে প্রাইমারি ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ ওই প্রোডাক্টের যে মূল যে জিনিসটা সেটা ঠিক আছে কিনা, আর সাপ্লিমেন্টারি ফিচার গুলো, এগুলো কাস্টমারের মনে ব্র্যান্ড পারফরমেন্সটা মজবুত করতে সাহায্য করে। বা ব্র্যান্ড পারফরমেন্সের যদি আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো আলোচনা করি, তার মধ্যে একটা হচ্ছে যে মূল উপাদানগুলো কি আর সাপ্লিমেন্টারি বৈশিষ্ট্যগুলো কি। কাস্টমার এগুলো মানে এগুলো যদি আপনি কাস্টমার মনে ওকে করতে পারেন, তা আপনি ব্র্যান্ড পারফরমেন্সে এক ধাপ এগিয়ে গেলেন। দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট রিলায়েবিলিটি, ডিউরেবিলিটি এন্ড সার্ভিসেবিলিটি। রিলায়েবিলিটি, ডিউরেবিলিটি, সার্ভিসেবিলিটি, অর্থাৎ প্রোডাক্টটা কতটুকু নির্ভরযোগ্য, কতটুকু ডিউরেবল তথা স্থায়ী, এন্ড কতটুকু সার্ভিসেবিলিটি, অর্থাৎ পুনঃ সার্ভিস করার যোগ্য, এটা নষ্ট হলে রিপেয়ার করার যোগ্য। সেইটা আপনার ব্র্যান্ড পারফরমেন্স এই স্তরটা নিশ্চিত করতে আপনার এই ফিচারগুলো ভূমিকা রাখবে। এই ফিচার আপনি ভালো দিবেন, কাস্টমারের মনে ব্র্যান্ড পারফরমেন্স ভালোভাবে আপনি অর্জন করতে পারবেন। আপনার এই জায়গাগুলোতে দুর্বল হবে, আপনার কাস্টমারের মনে ব্র্যান্ড পারফরমেন্সটাও দুর্বল হবে। 3 নম্বর হচ্ছে সার্ভিস ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি এন্ড এমপ্যাথি। সার্ভিসটা কতটুকু ইফেক্টিভ, কতটুকু এফিশিয়েন্ট এন্ড কতটুকু এমপ্যাথি।
ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সির মধ্যে তফাৎটা কোথায়? বলবেন ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সি কতটুকু, মানে ডিফারেন্সটা কোথায়? এফিসিয়েন্সি স্যার হচ্ছে সক্ষমতা, আর ইফেক্টিভ হচ্ছে যথার্থ। বাংলা অর্থগত দিক থেকে ঠিক বলেছেন, কিন্তু প্রায়োগিকভাবে এটা দিয়ে আমরা কি বুঝলাম? ইফেক্টিভনেসটা হচ্ছে হুম। যে আপনি, মানে আমার কাস্টমার এই প্রোডাক্টটায় যে উদ্দেশ্যে নিবে সেই উদ্দেশ্যটা পূরণ হবে কিনা, আর এফিসিয়েন্সি হচ্ছে কত দক্ষভাবে সেটা পূরণ হবে, কত দ্রুত সময়ের মধ্যে, কত অল্প মানে খরচে অথবা কষ্টে বা অল্প পরিশ্রমে এটা আমার প্রয়োজন পূরণ করবে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। আর ইফেক্টিভনেসটা হচ্ছে কাজ, মানে কাজ হবে কিনা। যেমন আপনি একজন লোক নিলেন, সে হচ্ছে আপনার কাজটা করে দেয় তবে অনেক বেশি সময় নিয়ে। আর একজন লোক নিলেন, সে হচ্ছে আপনার খুব দ্রুত সময় কাজ করে, কিন্তু সেই কাজটা আসলে আপনার কোনো কাজে লাগে না। সে কমপ্লিট করে ঠিকই, কিন্তু আপনি যা চেয়েছিলেন সেটা হয় না। তার মানে একজনের মধ্যে ইফেক্টিভনেস আছে, এফিসিয়েন্সি নাই, আরেকজনের মধ্যে এফিসিয়েন্সি আছে, ইফেক্টিভনেস নেই। তো আমরা বলছি যে ওই প্রোডাক্টটা একদিকে কাজ করবে, আর একটা হলো খুব সহজে সুন্দরভাবে করবে। এবং এমপ্যাথি, এমপ্যাথি মানে হচ্ছে যে কিছুটা আহ সাড়া দেবে আর কি, রেসপন্স করার মতো অবস্থা, সাড়া দেওয়া, এটা কিছুটা আহ একটু ভেইগ টাইপের টার্ম আর কি। তো ওই প্রোডাক্টের ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, এমপ্যাথি কেমন আছে তার উপরে আপনার কাস্টমারের মনে ব্র্যান্ড পারফরমেন্স অর্জন, মানে পৌঁছাবে কিনা সেটা নির্ভর করে। দেন স্টাইল এন্ড ডিজাইন আর হলো প্রাইস, এই জায়গাগুলো হলো ব্র্যান্ড পারফরমেন্সের আওতাভুক্ত কিছু বিষয়। আপনি মনে হয় এখন কোথায় আছেন, কোন পয়েন্টে আছেন সেটা কি স্মরণ করতে পারেন? না পারলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। ওখানে একটা ছবি দেওয়া দরকার ছিল। সবার নিচে ছিল স্যালিয়েন্স প্রথম স্তরে, আর দ্বিতীয় স্তরে ছিল পারফরমেন্স এন্ড ইমাজিনারি বা ইমেজারি। তাহলে আমরা কোন স্তরে আছি এখন? এতক্ষণ কোন স্তরে আলোচনা করলাম? বলেন তো দেখি। পারফরমেন্স, থ্যাংক ইউ। তাহলে পারফরমেন্স স্তরে আলোচনা এতক্ষণ করেছি। দ্বিতীয় ধাপ, তো দ্বিতীয় ধাপের আরেকটা পার্ট আছে ইমাজিনারি। আমরা এবার ইমাজিনারি বা ইমেজারিতে চলে যাব। স্যালিয়েন্সের পরে আমরা পারফরমেন্স আলোচনা করেছি। পারফরমেন্সের 5টা বিষয় পারফরমেন্সকে কাস্টমারের মনে গেঁথে দিতে ভূমিকা রাখে, সেটা আলোচনা করেছি। এবার আমরা ব্র্যান্ড ইমেজারিতে যাব। Brand imagery হচ্ছে the extrinsic properties of the product or service, including the ways in which the brand attempts to meet customers' psychological or social needs. তার মানে পারফরম্যান্সটা হচ্ছে বস্তুগত নিডস আর বা ফাংশনগত নিডস, আর ইমেজারিটা হচ্ছে মনস্তাত্ত্বিক নিডস। আপনার একটা মোবাইল, এটা যদি আপনার কল রিসিভ করা যায়, কল করা যায়, ঠিকমতো চার্জ থাকে, এরপরে হচ্ছে এই মোবাইলটা যদি আপনার মানে দ্রুত হয়, হ্যাং হয়ে না যায়, ব্যাটারি ঠিক থাকে, নেটওয়ার্ক ঠিক থাকে, আপনি এটাকে বলতে পারেন যে পারফরমেন্সের দিক থেকে আপনি কাস্টমারের মনে জায়গা করতে পেরেছেন বা পারবেন। ওই সেম মোবাইলটা যদি এমন হয় যে দেখতে সুন্দর না, এবং মানুষ আপনার হাতে দেখলে চিন্তা করে যে কোন রুচির লোক, একটা এত সুন্দর একটা চাকরি টাকরি করে, কি মোবাইল কিনলো এটা, তার মানে তার এই মোবাইলটা আসলে কাস্টমারের এই যে সাইকোলজিক্যাল প্রয়োজনটা পূরণ করতে পারবে না। অথবা সে যদি মোবাইলটা পকেট থেকে বের না করে, যে মানুষ দেখলে আবার কি মনে করবে, বা যে সোসাইটিতে আমি এসেছি সেটার সাথে এই মোবাইলের বাহ্যিক বা ব্র্যান্ডটা যায় না, এই কোম্পানির মোবাইলটা ওর সাথে যায় না, তার মানে ব্র্যান্ডটা বা ওই প্রোডাক্টটা পারফরমেন্স অর্জন করতে পারলেও কাস্টমারের মনে ব্র্যান্ড ইমেজারিটা সে অর্জন করতে পারে নাই। আপনি যদি কাস্টমারের মনে
দ্বিতীয় ধাপটা অর্জন করতে চান, তাহলে কাস্টমারের পারফরমেন্সের জায়গাটুকুও যেমন পূরণ করতে হবে, তাদের যে সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল নিডস আছে সেটাও পূরণ করতে হবে। এম আই ক্লিয়ার? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ক্লিয়ার আপনি স্যার? জি, এই সাইকোলজিক্যালের সাথে আর কোনো মানে বিষয় আপনাদের কি মনে পড়ে, বা কোনো উদাহরণ কি আপনার কাছে আছে? মানুষ আইফোন যে কেনে শুধুই কি আইফোনের ফাংশনাল উপকার পাওয়ার জন্য? সোশ্যাল স্ট্যাটাসের জন্য স্যার। সোশ্যাল স্ট্যাটাসের জন্য কেনে, তাহলে ওই অংশটুকু হচ্ছে ইমেজারি এন্ড সোশ্যাল নিডস। দেখেন পরের লাইনে বলা আছে, ইট ইজ দ্য ওয়ে পিপল থিঙ্ক অ্যাবাউট এ ব্র্যান্ড অ্যাবস্ট্রাক্টলি রাদার দ্যান হোয়াট দে থিঙ্ক দ্য ব্র্যান্ড অ্যাকচুয়ালি ডাজ। মানে অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট ব্র্যান্ডটা আমার কি কি উপকার করবে, তার পরিবর্তে এই ব্র্যান্ড ইমেজারি অংশে কাস্টমারের মূল যে অংশটা নিয়ে এই ইমেজারিটা কাজ করে সেটা হচ্ছে হোয়াট দে থিঙ্ক দ্য ব্র্যান্ড, সরি, এ ব্র্যান্ড অ্যাবস্ট্রাক্টলি এটার অবস্থানটা কি। অ্যাবস্ট্রাক্টলি হচ্ছে অর্থাৎ মনস্তাত্ত্বিক ভাবে কিছুটা ব্র্যান্ডটা কি অবস্থানে আছে। তো এই সাইডটা হচ্ছে ইমেজারি। আমাদের স্টুডেন্টদের অনেকে দেখবেন ফেসবুকে খুব সুন্দর করে লিখে দিয়েছে ইউনিভার্সিটির নাম, স্টাডিড এমবিএ ইন বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি। অনেকে এটা লিখবে না, সে মনে করে এখানে পড়ায় টড়ায় ভালো, কিন্তু সোশ্যালি পরিচয় দেওয়াটা আসলে একটু কেমন যেন, সে লিখলো না। স্যার আমি লিখে দিচ্ছি স্যার। জি, স্যার আমি লিখে দিছি তার মানে আমার ফেসবুকে। বিআইইউ আপনার মধ্যে ফাংশনাল, পারফরমেন্স এন্ড ইমেজারি এই দুটো জায়গায় আপনার ভেতরটা দখল করতে পেরেছে, বা ব্র্যান্ডিং এর এই স্তরটা সে অতিক্রম করতে পেরেছে। স্যার বিআইয়ের আমার সবচেয়ে ভালো দিক, সবচেয়ে ভালো লাগে স্যার মোরালিটিটা শেখায়। আপনার স্যার প্রত্যেকটা স্যার স্যার আমাদেরকে মোরালিটি সম্পর্কে কিছু না কিছু প্রত্যেকটা ক্লাসে স্যার বলেন, পরকাল সম্পর্কে কিছু না কিছু স্যার বলবেনই আপনারা, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, যাক, আপনার তার মানে হচ্ছে যে শুধুমাত্র বস্তুগত যে এমবিএ করতে এসেছেন সেটুকুই না, বরং ব্র্যান্ড ইমেজারির জায়গাটাতে অর্থাৎ মনস্তাত্ত্বিক যে একটা তৃপ্তি অথবা সোশ্যালি আপনি মনে করেন যে এই জায়গাটা আপনাকে সমৃদ্ধ করবে, সেই জায়গাটুকু আপনি বিআইইউ আপনার মধ্যে অর্জন করতে পেরেছে। তাহলে বিআইইউ গুটি কতেক বা যে অংশ কাস্টমারের মনে ইমেজারি অংশ করতে পেরেছে সেই অংশ কাস্টমারের মধ্যে আপনিও একজন। মনে হয় ইমেজারিটা একটু আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? ইমেজারির সাথে মূলত চারটা পয়েন্ট সম্পৃক্ত। দেখেন, পাঁচটা। The 5 important types of attributes and benefits of an underlying brand performance, and আমরা বোধহয় এখানে একটু ভুল করেছি। পারফরমেন্সের 5টা তো আমরা আগেই আলোচনা করেছি, তাই না? জি, একটা হচ্ছে ব্র্যান্ড ইউজার প্রোফাইল, পারচেজ এন্ড ইউজেস সিচুয়েশন, পার্সোনালিটি এন্ড ভ্যালুস, হিস্টোরি, হেরিটেজ এন্ড এক্সপেরিয়েন্সেস। এই চারটা হলো আপনার ব্র্যান্ড ইমেজারির সাথে সম্পর্কযুক্ত। আর আবার পড়ছি, ইউজার প্রোফাইল, purchase and uses situation, personality and values, history, heritage, and experiences. এই চারটাকে আবার ঠিক বিশ্লেষণের সময় অন্য চারটা নাম দিয়েছে, দেখেন বলা হচ্ছে ইউজার ইমেজারি, পারচেজ এন্ড ইউজেজ ইমেজারি, ব্র্যান্ড পার্সোনালিটি এন্ড ভ্যালুজ, ব্র্যান্ড হিস্ট্রি, হেরিটেজ এন্ড এক্সপেরিয়েন্সেস। আমরা এটার বিস্তারিত আলোচনা আর একটু পরে করবো। এখন বোধহয় একটা আইডিয়া আমরা পাচ্ছি, সেটা হলো যে ব্র্যান্ডের দ্বিতীয় ধাপের দুটো অংশ, একটা হলো পারফরমেন্স আর একটা হচ্ছে ইমেজারি। পারফরমেন্সটা হচ্ছে বস্তুগত যে প্রয়োজন সেটা কতটুকু পূরণ করে কাস্টমারের মনে জায়গা দখল করতে পেরেছি, আর ইমেজারি হচ্ছে তার মনস্তাত্ত্বিক এবং সামাজিক আগ্রহটুকু, প্রত্যাশাটুকু কতটুকু আমরা পূরণ করতে পেরেছি সেইটুকু। তাহলে সামাজিক এবং মনস্তাত্ত্বিকটাকে আমরা এখানে চারটা পয়েন্ট দিয়ে প্রকাশ করছি। একটা হলো ইউজার ইমেজারি, আর একটা হচ্ছে পারচেজ এন্ড ইউজেজ ইমেজারি, আর একটা ব্র্যান্ড পার্সোনালিটি এন্ড ভ্যালুস, আর একটা ব্র্যান্ড হিস্ট্রি,
হেরিটেজ অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। আমাদের ওই যে সৌরভ নটরডেম থেকে পাশ করেছে, মাঝে মাঝেই সে ওই নামের সাথে নটরডেমিয়ান এটা একটু লাগায়। তারপরে শুনতে হচ্ছে পাচ্ছি না, সৌরভের কথা, সাব্বির হোসেন সৌরভ যে আমাদের সাথে, কিছু শুনতে পাচ্ছি না স্যার। শুধু আমার এখানে সমস্যা নয়, সবারই।